দেখছেন প্রাইম ইন্ডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাথে। আরেকটা কারণ আমরা একটা প্রতিবেদন করতে বিভিন্ন রকম বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের সাথে করছেন প্রতারণা, নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা হাতিয়ে। তেমনই 3 থেকে 4 জন ভুক্তভোগী রয়েছেন যারা প্রতিনিয়তই এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। যখনই টাকা চাইতে গিয়েছেন তখনই পেয়েছেন মামলা, হয়রানির শিকার হয়েছেন বিভিন্ন রকমের, এবং সেই হয়রানি থেকেই তারা আজ ঘর ছাড়া এবং প্রতিনিয়ত আইনের আশ্রয় ছেড়েও পাচ্ছেন না আইনের আশ্রয়। কারণ তাদের উপরমহলে রয়েছেন অনেক ধরনের বড় ধরনের হাত, আর সেই হাত থেকে প্রতিষ্ঠা করে তারা চালিয়ে যাচ্ছেন সকল প্রকার অনৈতিক কর্মকাণ্ড এবং অনৈতিকভাবে সব ব্যবসা পরিচালনা করছেন মনস্ত্রীর মতো জায়গায়ও। আজ থেকে 5 বছর আগেও কিন্তু জানা যায় যে একজন সাধারণ জিমের কর্মকর্তা ছিলেন, কর্মচারী ছিলেন, সে আজ দুটা জিমের মালিক হয়েছে। কারণ সেই জিমের মালিক থেকে 50 থেকে 70 লক্ষ টাকা ইনভেস্ট করে হয়েছেন মালিক। পেলেন কোথায় এত টাকা? সেই প্রশ্ন যখন মনে জাগে তখনই টিম চোখের অন্তরালে এবং প্রাইম ডে যখন অনুসন্ধানে নামেন তখন উঠে আসে নানা ধরনের চাঞ্চল্যকর তথ্য। আসলে আমি এখন কথা বলবো এই বাড়িওয়ালা যিনি কিছুদিন আগে নিজে মামলা খেয়েছেন, ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে গিয়ে মামলা হয়রানির শিকার হয়ে বিভিন্ন রকমের হচ্ছেন হেনস্থার শিকার। আপনার এখানে 4 বছরের উপরে। আচ্ছা, ভারতীয় অনুষ্ঠানে কেমন? আচ্ছা, আমি আপনি বলেছেন তার লেনদেন হবে না, আপনি কি তার থেকে অর্থনৈতিকভাবে কোনো লেনদেন কিংবা বাড়ির ভাড়া বাবদ কোনো টাকা পাবেন? সেই ক্ষেত্রে আপনি তাকে আরেকটা বিষয়ে আপনাদের গত 28 তারিখ মামলা করেন, সেই মামলায় আপনি 5 নম্বর আছেন, কেন আপনি আসামি হলেন? এবং আপনার গ্যাং নিয়ে তাদের কাছে অর্থনৈতিক হামলা করেছেন, তাদের দেশীয় অস্ত্র ভয়ভীতি দিয়েছেন এবং তারা একটা কথা বলছেন যে 6 লক্ষ টাকা ছিল তাদের ইয়েতে, সেটা আপনারা আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই যে আমরা আপনি যেদিন ঘটনা ঘটেছিল, যেদিন আপনার হামলা হামলা সেদিন নাকি আপনার আমরা এত কথা বললাম এই বাড়ির মালিক যাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে পাঠিয়েছেন এবং এই ভাড়া যেন খরচ না করা হয়, এই ভাড়া যেন আর না দিতে হয় এবং তাকেই উচ্ছেদ করে তার বাড়ি দখলের চেষ্টা করেছেন ডাক্তার সাইমা সোমনা। আর আরেকটা বিষয় হচ্ছে এরা যে প্রতিনিয়ত বাড়িওয়ালা এই বিষয়ে অ্যাক্সিডেন্টের শিকার হয়নি হয়েছেন তার ফ্লোর, নতুন ফ্লোর মালিক যিনি দেওয়ার জন্য অলরেডি অ্যাডভান্স করেছেন বাড়িওয়ালাকে এবং বাড়িওয়ালার সাথে একটা চুক্তিনামাও হয়েছে, হয়েছে তারও অনেক হেনস্থার শিকার। আমি এমন করে আরেকজন আছে যিনি এই মামলার প্রথম আসামি জনপ্রিয়, আমি তার সাথে কথা বলবো এবং জানবো আসলে এটা এই সেদিনের ঘটনাটা সত্যতা কী ছিল। আমরা জানি যে আপনার ডেস্টিনি একটি পত্রিকায় যেখানে উল্লেখ করা হয়েছে আপনি 1 নম্বর আসামি এবং আপনি এই শহরের একজন গ্যাংস্টার এবং আপনি নানা ধরনের ছাদাবাজি করেন
তেমনি এই জিমের যে মালিক ফাতেমা এবং তার মেয়ে ডাক্তার সাইমা সোয়া, তাদের বক্তব্য যে আপনি ওই দিন আপনার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে এই ফ্লোরে এসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন, আসলে এটা সত্যি কথা কি? আসলে এটা সত্যতা বলতে ডাক্তার শামিমা সোমা এবং এই জিমের যে মালিক মিসেস ফাতেমা বেগম, ওনার কাছে আমার এক বোন টাকা পাবে 5,12,000 টাকা পাবে। তো এই টাকাটা দীর্ঘদিন যাবৎ ঘুরাচ্ছে, আর টাকাটা নিয়েছিল এই জিমের পার্টনারশিপের কথা বলে মনীষা। তো ও এখানে টাকা দেয় 5,12,000 টাকা। এই টাকাটা নিয়ে ও প্রায় 2 বছর ধরে ঘুরতেছে। ফাতেমা একটা আমার পূর্ব পরিচিত, সে পার্টনারশিপ দেখায়, সে প্রায় 1 বছর তার একটা লস দেখায়। উনি যেটা ডেট দেন কিন্তু ডেট মোটামুটি উনি টাকা দিতে পারে না। লাস্ট পর্যায়ে উনি গত মাসের 7 তারিখে আপন কফি হাউসে বসে আমাদেরকে নিয়ে, বসে 20 তারিখের একটা ডেট দেয় এবং লিখিতভাবে তারিখ দিয়ে তার মেয়ে ডাক্তার শামিমা সোমা, যে নামধারী ডক্টর, একজন হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করে, যার কোনো সার্টিফিকেট নাই, সে থাকে এবং তার নামধারী স্বামী নামের বয়ফ্রেন্ড নাম রোমান, তো সেও ওখানে ছিল। তো তারা এখন সেগুনবাগি যায়, স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা এখানে থাকে, কিন্তু তারা একজন স্বামী স্ত্রী না, সেটা তার বয়ফ্রেন্ড। তো ওরা থাকতে ওই কাগজে তারা একটা ডকুমেন্ট দেয়, আমরা 20 তারিখে টাকা দিয়ে দেবো, লিখিত দিলাম। তো 20 তারিখে তারা যখন এই লিখিত দেয় যে 20 তারিখে টাকা দেবে, আমি যখন 20 তারিখে আসি তাদের সাথে বসি, তখন তারা 28 তারিখের একটা ডেট দেয়। ঠিক আছে, যখন তারা বলছে যে এটা লাস্ট ডেট, আমরা 28 তারিখে টাকা দিয়ে দেবো এবং 30 তারিখে যেহেতু বাড়িয়াল আমাদেরকে ফ্লোর ছেড়ে দিতে বলছে, আমরা যেহেতু 30 তারিখে ফ্লোর থেকে চলে যাবো, আমি 28 তারিখে টাকা দিয়ে যাবো। তারা 20 তারিখে টাকা দেওয়ার ডেট থাকে এবং পরবর্তীতে তারা 28 তারিখে টাকা দেবে, একটা 300 টাকা নন জুডিশিয়াল হিসাবে তারা সিগনেচার দেবে। 28 তারিখে আমাদেরকে টাকা না দিয়ে তারা 27 তারিখে আমাদের নামে একটা থানায় অভিযোগ করে এবং 28 তারিখে থানা থেকে যখন আমাদেরকে ডাকে যে আপনাদের কাছে একটা অভিযোগ হয়েছে, আপনার নামে, আমার নাম মোহাম্মদ রহিম এবং আমার ওয়াইফ রাহিমা ইসলাম পুতুল এবং তার বান্ধবী মনীষা, এই 3 জনকে আমাদেরকে থানা থেকে ডাকে এসআই। তো উনি দায়িত্ব বলে যে ভাই আপনাদের নামে তো অভিযোগ করা হয়েছে, তো এটা কতটুকু সত্যি জানবেন ভাই, আপনি জাস্টিফাই করেন, আপনি আগে তদন্ত করেন, তদন্ত দেখেন কী আসে। উনি বললো যে আমি তদন্ত যা পাইছি তাতে তো মিথ্যা প্রমাণিত হচ্ছে যে অভিযোগটা। তো ঠিক আছে, আপনারা রাত্রে থানায় আসেন। আমরা থানা যখন রাত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ সাহেব, তার ওখানে যে আমরা বসি, দাউদ সাহেব কম্পিউটার এসে 2-4কে বন্দি আনে যে আসল ঘটনা কতটুকু সত্য। তখন এসে 2-4 সাহেবকে প্রতিবেদনটা দেয়, সেখানে পুরোপুরি তার বিরুদ্ধে সে মিথ্যা, সে প্রতারক, এটা প্রমাণিত হয় এবং সে ওসি সাহেবের সামনের কথাগুলো বলে যে আমরা রাইট, আমরা টাকা পাবো এবং আমরা হয়রানি হচ্ছি। আরেকটা বিষয় জানার, যেটা উনি কমপ্লেন করছেন যে আপনার 20 তারিখের ঘটনা, আপনি আপনার সন্ত্রাসী বাহিনী এবং আপনার ক্যাডার বাহিনী দিয়ে তাকে অতর্কিত হামলা করছেন এবং সাথে ছিল দেশীয় অস্ত্র। আসলে কি সত্যি কি এটা ছিল? আসলে যখন আমি ফিরে আসি, আমার ওয়াইফ আর আমি এই এলাকায় প্রায় 4 বছর 5 বছর, সেখানে আমি আর আমার ওয়াইফ আমরাই চলাফেরা করি। কর্মক্ষেত্রে 2-1 বন্ধুবান্ধব থাকতে পারে, আমরা এখানে 3-4 জন বন্ধুবান্ধব সহ আমরা এখানে আসি এবং এসে তাদের সাথে কথা বলি। দেশীয় অস্ত্র যদি তারা কোনো প্রমাণ, কোনো প্রুফ তাদের কাছে থাকে, তার আমি আইনের কাছে এটাই বলবো, যদি এখানে কোনো প্রুফ তাদের কাছে থাকে তাহলে আমি সর্বপ্রথম শাস্তি বাহিনী নিতে রাজি আছি। আর যদি কোনো প্রুফ না থাকে, আমরা কেন দেশীয় অস্ত্র আনবো? আমরা তো এখানে মীমাংসার জন্য আসছি যে টাকাটা তিনি কখন কীভাবে দিচ্ছে, এখানে তো অস্ত্র আনার কোনো প্রশ্নই উঠে না। অস্ত্র কিসের অস্ত্র এটা? সে যে আখ্যায়িত করছে যে আপনি একজন এই দেশে, ঠিক আছে, সন্ত্রাসী গ্রুপ এবং সন্ত্রাসী গ্রুপের হতা আপনি, যদি এটা কোনো প্রমাণ তারা করতে পারে তাহলে তবে আগে বলছি যে আমরা আইনে যে কোনো শাস্তি আমি মানিয়ে দেবো। সত্যি বলতে কি, আসলে প্রতারণার কোনো লিমিট হয় না। আর প্রতারণা এমনই একটা জিনিস যে প্রতারণার মাধ্যমে মানুষকে অতি সহজে, সাধারণ মানুষকে ফেলা যায় চাপে, মারা যায় হ্যারাসমেন্ট এবং মামলার ভয়ে অনেকেই সম্মান বাঁচাতে এই ধরনের প্রতারক চক্র থেকে থাকে বিরত। তেমনি এইভাবেই প্রতারণা করে চালিয়ে যাচ্ছেন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানকে শো অফ করে আরেকটি প্রতিষ্ঠানকে ভরপুরভাবে চালাচ্ছেন। আমি যখন সরজমিনে ওই প্রতিষ্ঠানের প্রতিবেদন আনতে যাই, তখন আমি দেখে আমার চোখ ছানা বড় হয়ে যায়, কারণ সেখানে আর এইখানে রাত আর দিন ডিফারেন্স। তাহলে কীভাবেই হলো এত টাকার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, আর কেনই বা এটা এইভাবে দুর্বল করে রয়েছে, যার প্রথম অস্তিত্বই ছিল এটা
কেন এই প্রথম অস্তিত্ব দুর্বল আর দ্বিতীয় অস্তিত্ব এত সুন্দর, আর ঘটনা এতক্ষণ যাই শুনেছি তার সব কিছুর সাথেই বর্ণনায় মিলে যায় আমার প্রতিবেদনে সিক্রেট ক্যামেরায় ধারণকৃত কথাবার্তা এবং ফাতেমার মুখের কথা, সুমার মুখের কথা আর ভুক্তভোগীদের কথা 80% আছে মিল। তাহলে কি আসলে প্রতারণা, না চমক দেওয়ার মতো প্রতারণা করছে এরা নারীরা? ব্যবসার অন্তরালে কি এভাবেই ঠকাচ্ছে সাধারণ মানুষকে? আমরা আরেকটু জানবো এবং এ বিষয়ে আমি এখন কথা বলবো মিস পুতুল, যিনি আরেকজন ভুক্তভোগী। তো মনীষা যখন আমাকে ফোন করে যে তুই আয়, কারণ ওরা মনীষা যে টাকাটা ইনভেস্ট করছে ওই টাকাটা সাক্ষী আমি ছিলাম। তো ইন্দার বলছে যে 12টা, কিন্তু না 12টা এরকম কোনো ঘটনা ঘটে না। আচ্ছা যাই হোক, সবাই নিশ্চিত হতে পারে আপনাকে যে মামলা, আপনাকে মামলা কয় নাম্বার আসামি করেছে? আমাকে মামলা 4 নম্বর আসে। আচ্ছা, এইখানে যে মামলা করেছে সেটা হচ্ছে চাঁদাবাজি, আর আপনি হচ্ছেন এই বাড়িওয়ালা থেকে এই পুরোটা ভাড়া দিয়ে, তাহলে আপনাকে কেন চাঁদাবাজি মামলা জড়ানো হলো? এটা তো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগটা কেন মিথ্যা করলেন? অভিযোগ। এখন এখানে কথা হচ্ছে যে উনি পত্রিকা এবং মামলা দুই জায়গায় লাগছে যে ছুরি ধরে ওনার মেয়ের কাছ থেকে আমরা চেন আর কানে তাহলে আমি একজন মানুষ, মেয়ে মানুষ, ওনার মেয়ে এবং ওনারকে ছুরি ধরবো আর উনি নর্মালি আমাকে দিয়ে দিবে, এটা কি এতটাই সহজ? আর সেইখানে ওনাদের পক্ষে দুজন পুরুষ মানুষ থাকছে, যে কতটা সহজ হলে আমরা এইভাবে ওনাদের জিনিসপত্র আমরা চিন্তাই করতে পারি, মানে এটা কতটা হয়রানিমূলক ব্যাপার এখন আপনারাই বলেন। আচ্ছা, আপনি কি এই বিষয়ে যখন মামলা করছেন এবং আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, আপনি কি জেলে গিয়েছিলেন? হ্যাঁ, আমি জেলে যাইনি, কিন্তু আমাকে অ্যারেস্ট করা হয় কারণ আমরা মামলার ব্যাপারে কিছুই জানি না। আমরা ওসির সাথে কথা বলতে চাই যে আমাদের এটা সমাধান কি। এক পর্যায়ে যখন উনি না বসে আমাদের সাথে, আমাদেরকে না করে যাচ্ছে না, থানায় বসবে না, তখন হচ্ছে আমি আর আমার বান্ধবী দুজনে আমরা থানায় গিয়ে খবর নেওয়ার জন্য যে আমাদের সমাধানটা কি। তারপরে আমাদেরকে arrest করা হয়। কিন্তু এই অ্যারেস্টের বিষয়টা নিয়েও উনি বিভিন্ন গ্রুপে আমাদের নামে অপপ্রচার করেন। আমি এখানে ম্যানেজার ছিলাম, সেখান থেকে আমি ট্রেনার, তারপর আমার বিজনেস পার্টনার ছিলাম। তো আমার এই এলাকায় যথেষ্ট সুনাম আছে। আমার বাজেভাবে উপস্থাপন করে সব মানুষের আর এটার জন্য আমার কাছে যথেষ্ট তো আমরা যখন থানায় গেছি আমরা উল্লেখ করছে যে আমাদেরকে অ্যারেস্ট আমরা নিজের ইচ্ছায় থানায় গেছি, আমাদেরকে ওইখানে বলছে যে আপনারা এখানে বসে আপনাদের ফোন দেন, আপনাদের আপনি করে দেবেন। তো আমরা পরের দিন জামিনে চলে আসি, কিন্তু আমরা পত্রিকা আপনারা দেয় কি করতে গিয়েছিলেন? হ্যাঁ, আমরা পত্রিকা করছি কারণ আমাদের হ্যাঁ আমার কাছে সম্পূর্ণ ঘটনা শোনে এবং আমি সম্পূর্ণ ঘটনা যখন বলি আমাদের ঘটনার প্রেক্ষিতে উনি সব সত্যতা পায় এবং আমাদের দুজনকেই জামিন করে। দর্শক, আসলে সত্য বলতে কি, আমাদের দেশটা খুবই বৈচিত্র্যময় এবং হাস্যকর একটি শহর, যেখানে অনেকে হাসে আর কেউ কাঁদে। কান্নার অন্তরালে কেউ দেখতে পারে না মানুষের কান্নাগুলি, আর হাসিগুলি সবাই দেখতে পারে। এইখানে বলা হয়েছে পুতুল এবং মাসুদ এবং তুহিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, কিন্তু আমরা যখন প্রতিবেদনে আসি, আমি সাংবাদিক ফারাদ খান আকাশ নিজ সশরীরে যখন প্রতিবেদনে আসি, আমাকেও পত্রিকায় আখ্যায়িত করা হয় যে দালাল এবং নামধারী কাঠ ব্যবহার করি। সেই ক্ষেত্রে যখন আমি কার্ড ব্যবহারই করি, আসে বিভিন্ন উপর লেভেল থেকে তাদের ফোন এবং সবাই একই কথা, একই প্রশ্ন করেন কেন আমি এসেছি এবং কেনই বা আমার এই প্রতিবেদন। আসলে যেখানে সন্ত্রাসী গ্রুপের হুমকি দেওয়ার কথা, ঠিক অপোজিট সাইড থেকেই বাদীপক্ষই হুমকি দিয়ে বেড়াচ্ছেন তাদের, এবং যেই আসছেন তাদের মাঝখানে তাকেই বিভিন্ন নেতা থেকে শুরু করে পুলিশের এবং ডিবির একজন এডিসি কল দিয়েছিল আমাকে, এবং আমার কণ্ঠস্বর শুনে এবং আমার ব্যাকগ্রাউন্ড চেক করে উনি অবভিয়াসলি আজকে 6 দিন ধরে তার নিজের ব্যক্তিগত ফোনটি বন্ধ রাখে। আসলে বিষয়টি কি অনেক রহস্যময়? হ্যাঁ, রহস্যময় এবং চাঞ্চল্যকর, কারণ এই ধরনের প্রতারকরা সচরাচর সমাজে সবাইকে মেনটেন করে চলে এবং যে কোনোভাবেই হোক, যার দ্বারাই হোক, তাদের দেহ দিয়ে হোক, টাকা দিয়ে হোক এবং মুখের হাসি দিয়ে হোক, ফুটিয়ে তুলে তাদের ভালোবাসা এবং সেই ভালোবাসার কাজটিকেই সফলতা অর্জনের মাধ্যমে মানুষকে সহজেই ঠকিয়ে যায়। ফারাদ খান আকাশ, প্রতিবেদনের দ্বিতীয় পর্বের জন্য চোখ রাখবেন। দেখছেন ক্রাইম ইন্ডেক্স নিউজ, সময় ও ঘটনাবহুল মুহূর্তের সাক্ষী।